বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে আজ আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনায় এসেছি। আমরা আলোচনায় ছিলাম ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে। নিশ্চয় করে আমরা ক্রয় ভ্যাট আলোচনা করে শেষ করেছি। আজ আমরা বিক্রয় ভ্যাট আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো, আমি বলে দিয়েছিলাম যে বিক্রয় ভ্যাটটাই আমরা আজকে আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো ভ্যাট সংক্রান্ত জাবেদা কিছুটা হলেও আমাকে একটু শিখতে হবে এবং জানতে হবে। আমরা জানি 1991 সালে 1 জুলাই তারিখে এই ভ্যাটটা চালু হয় এবং এই সংক্রান্ত জাবেদাগুলো আমাকে করতে হয় প্রয়োজনের তাগিদেই, সুতরাং বাস্তব প্রয়োজনের তাগিদে। সুতরাং আজকে আমরা ভ্যাটের বিক্রয় সংক্রান্ত যে জাবেদাটা বলবো তার আগে একটু আমি স্মরণ করে দিই। সেটা হলো যে ভ্যাটটা কি হয়। যেমন ভ্যাট আমরা সাধারণত খরচ হিসাবে বুঝে থাকি, আসলে ভ্যাটটা চলতি সম্পদ এবং চলতি দায় এবং কিভাবে হয়। ভ্যাট চলতি হিসাব, একই সাথে চলতি সম্পদ হচ্ছে, একই জিনিস আবার চলতি দায় হচ্ছে। তাহলে আমরা বেশি আলোচনায় যাব না, যেহেতু বিগত ক্লাসগুলোতে আমি একটু বলেছি, সুতরাং একটুই আমি বলে দিচ্ছি। সেটা হলো যে ভ্যাট চলতি হিসাব কখন চলতি সম্পদ হবে। আমরা নিশ্চয় জানি ক্রয় ভ্যাট এবং ভ্যাট চলতি হিসেবে ডেবিট ব্যালেন্স, এগুলোকে আমরা বলবো চলতি সম্পদ। আর কখন আমরা চলতি দায় বলবো ভ্যাট চলতি হিসাবকে? হ্যাঁ, বিক্রয় ভ্যাট এবং ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স কিভাবে হয় এগুলো তো আমার কিছুটা নলেজ থাকা লাগবে। একটু আমি সহজ কথা বলে দিই। সেটা হলো যে যেমন ভ্যাট, ক্রয় ভ্যাট আমার আছে কথার কথা 10,000 টাকা। ক্রয় ভ্যাট আছে কত? 10,000 টাকা। তাহলে ক্রয় ভ্যাটটা আমার কি? নিশ্চয় করে ভ্যাট চলতি হিসাবে আমরা বলি চলতি সম্পদ যেটা। আর বিক্রয় ভ্যাট আমার চলতি দায়। বিক্রয় ভ্যাট যদি আমার দায় থাকে তাহলে বিক্রয় ভ্যাট বা ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট ব্যালেন্স। তো কিভাবে আমরা এটাকে নিশ্চয়ই এইভাবে আমরা ক্লিয়ারেন্স দিতে পারি। আমরা তোমরা এটা এইভাবে বুঝো যে ভ্যাট চলতি হিসাবে আমরা বিক্রয় ভ্যাটটাকে আমরা কি করলাম? ক্রেডিট ব্যালেন্স হিসেবে নিয়েছি। কত টাকা? 8,000 টাকা ধরলাম। তাহলে আমি একটু বোর্ডে লিখে দিই, সেটা সুবিধা হবে। ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট আমরা ধরলাম কত? 10,000 টাকা। এই ক্রয় ভ্যাটটাই ভ্যাট চলতি হিসাবের কি ব্যালেন্স বলেছি? ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স। ভ্যাট চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। তাহলে এটা ক্রয় ভ্যাট আমরা উদাহরণ দিয়ে বুঝতে চাই একটু। ক্রয় ভ্যাটটা আমরা কি কারণে আমরা ডেবিট ধরি, আমরা চলতি সম্পদ হিসাবে ডেবিট ধরি? কারণ তোমাদের এখানে একটু বুঝতে হবে, আমি একটু ক্লাসটা স্লো করছি কারণ তা না হলে তোমাদের বুঝতে কষ্ট হবে। আমরা জানি যে খরচের অগ্রিম প্রদান আমার কি হয়? সম্পদ হয়। যখন আমরা ক্রয় করি সাথে সাথে আমরা ভ্যাটটাও কিন্তু পেড করি, যা আমার বছর শেষে পেড করার কথা বা এই সংক্রান্ত এরকম বিষয়, কিন্তু আমরা সাথে সাথে পেড করি। সুতরাং এটা আমার জন্য, যেহেতু আমরা আগেই খরচটা দিয়ে দিচ্ছি, সুতরাং এটা আমার চলতি সম্পদে পরিণত হচ্ছে। সুতরাং এটা ভ্যাট চলতি হিসাবে আমার ডেবিট ব্যালেন্স এবং এটা চলতি সম্পদ। এরপরে ডেবিট ব্যালেন্স ধরলাম। এরপরে ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট 8,000 টাকা। 8,000 টাকা। তাহলে এখানে আমার নিশ্চয় করে ভ্যাট চলতি হিসেবে এটা আমরা কি বলবো? ভ্যাট চলতি। এর নাম কি দিতে পারি? ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা দুইটা বিষয় পেয়েছি অলরেডি।
আমরা ভ্যাট কিভাবে বের করতে হয় এটা নিশ্চয় করে আমরা তোমাদের দেখাই দেব যে ভ্যাটটা কিভাবে বের করতে হয়, আমরা সাথে সাথে বুঝিয়ে দেব তোমাদের নিশ্চয় করে। এটা আমরা তোমাদেরকে, তাহলে এখানে দেখো ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স আমরা নিশ্চয় করে আমরা বলবো। এখানে রোটেশন কি ঠিক আছে স্যার? হ্যাঁ, রোটেশনটা একটু দিয়ে দেন। একটু রোটেশনের সমস্যা আছে, তোমরা একটু 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 লাইনে থাকো, একটু দেখে নিই। এটা কেন এটা আচ্ছা, তাহলে তোমরা এখন আমি বলি যে বিক্রয় ভ্যাট, তোমরা বিক্রয় ভ্যাটে আসো। বিক্রয় ভ্যাটটা আমরা সম্পদ হিসেবে ধরে নিই। কারণ কি, বিক্রয় যখন আমরা করি তখন না, ক্রয় ভ্যাটটা আমরা বলেছি কি সম্পদ, আর বিক্রয় ভ্যাটটা আমরা কি চলতি দায় হিসেবে ধরে নিই। বিক্রয় ভ্যাটটা আমরা কি ধরে নিই? চলতি দায় ধরে নিই। কারণটা কি? কারণ হলো আমরা যখন পণ্য বিক্রয় করি সাথে সাথে আমরা ভ্যাট সহ বিক্রয়ের টাকা কাস্টমারদের কাছ থেকে আদায় করে নেই। এই প্রেক্ষাপটে নিশ্চয়ই করে তোমরা জানবে বা বুঝবে, সেটা হলো যে ভ্যাটের টাকা আমরা কাস্টমারদের কাছ থেকে নিয়ে নিলাম, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে কি? বিষয়টা দাঁড়াচ্ছে এই যে যদিও আমরা ভ্যাটের টাকা কাস্টমারদের কাছে নিয়ে নিলাম, কিন্তু এই টাকাটা আমার না, এই টাকাটা আমার সরকারকে সরকারি খাতে জমা দিতে হবে, আমরা বছর শেষেই দিয়ে থাকি এটা। তাহলে নিশ্চয় করে আমার কাছে যতক্ষণ এই টাকাটা থাকবে এটা নিশ্চয় করে আমার জন্য চলতি দায়। এইভাবে চলতি সম্পদ এবং চলতি দায় হয়। তোমাদেরকে আজকে আমি একটু বুঝিয়ে দিলাম। এগুলো আরও বিস্তারিত আলোচনার বিষয় আছে। তাহলে এখানে আমি একটা বিষয় বলি যে এখানে সমন্বয় কিভাবে হয়, যে আমার দুইটা মিলে সম্পদ না দায় আছে। এখানে দুইটা মিলে আমার সম্পদ না, ভ্যাট ক্রয় ভ্যাট আমার কত আছে? 10,000, অর্থাৎ চলতি সম্পদ 10,000, আর চলতি দায় আছে কত? 8,000। তাহলে আমরা যদি সমন্বয় করি তাহলে আমার এখানে মূলত আমার বিক্রয় ভ্যাটটাকে যদি আমার ক্রয় ভ্যাট থেকে বাদ দিই, তাহলে ক্রয় ভ্যাট বা ভ্যাট চলতি হিসাবের ভ্যাট চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স হবে কত? 2,000 টাকা। তাহলে এইভাবে আমরা সমন্বয় করতে পারি। এই সমন্বয়ের বিষয় এখন তোমাদের এইভাবে মূলত আমার ভ্যাট চলতি হিসাবটাকে আমি সমন্বয় করে ফাইনাল জায়গায় রাখতে পারি। এরপরে আমার নিশ্চয় করে আমরা জানি যে আমার ভ্যাট চলতি হিসাবের যদি ক্রেডিট ব্যালেন্স বেশি হয়, অর্থাৎ বিক্রয় ভ্যাট আছে, বিক্রয় ভ্যাট হলো 15,000 টাকা, আর ক্রয় ভ্যাট আছে হলো 12,000 টাকা। তাহলে এখানে আমরা নিশ্চয় জানি বিক্রয় ভ্যাট মানে আমার চলতি দায়, অর্থাৎ ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট ব্যালেন্স, আমরা বিস্তারিত লিখছি না। আর ক্রয় ভ্যাট মানে আমরা জানি যে চলতি হিসেবে ডেবিট ব্যালেন্স, অর্থাৎ এটা চলতি সম্পদ আর এটা চলতি দায়। এটা কি? চলতি সম্পদ। এটা হলো চলতি সম্পদ, এটা চলতি সম্পদ, চলতি
চলতি সম্পদ, আর এটা কি চলতি দায়। তাহলে আমার এখানে আমি যদি সমন্বয় করি তাহলে এখানে আমার সম্পদ থাকবে না, দায় থাকবে। আমার চলতি সম্পদের ব্যালেন্স আছে 12,000 আর চলতি দায়ের ব্যালেন্স আছে 15,000। তাহলে তোমরা দেখো নিজেরা একটু পারো কিনা এটার বলতে, অ্যান্সার দিতে পারো কিনা যে এখানে আমার চলতি সম্পদ থাকবে না চলতি দায় থাকবে, কোন ব্যালেন্সটা থাকবে। এটা তোমরা দেখো উত্তরটা করতে পারো কিনা। এটা নিশ্চয়ই আমার থাকবে হলো, আমি যখন বিক্রয় ভ্যাটটা ক্রয় ভ্যাট থেকে বাদ দেব তখন আমার চলতি এটা প্লাস মাইনাস করলে 3,000 থাকবে, 3,000 টাকা থাকবে। এটা কোন রাশি থেকে বিয়োগ দিলাম? বিক্রয় ভ্যাট ছিল 15,000 আর হলো ক্রয় ভ্যাট ছিল কত? 12,000। সুতরাং আমার সম্পদটা কম, দায়টা বেশি, সুতরাং এটা থেকে বিয়োগ দিলে চলতি দায় হবে। এটা কি ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স থাকে। ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হবে কত? 3,000 টাকা হবে, 3,000 টাকা হবে। অর্থাৎ বিক্রয় ভ্যাটটা বেশি আছে, বিক্রয় ভ্যাটটা আমার দায় যে, এই কারণে আমার এই ব্যালেন্সটা বেশি হবে। পরবর্তীতে আমরা আসি যে আমার মূল আলোচনায় আমরা চলে আসি। আমাদের বিষয়টা ছিল, আমাদের কি বিষয় ছিল? বিষয়টা ছিল আলোচ্য বিষয় ভ্যাট সংক্রান্ত জাবেদা। এখানে আমরা নিশ্চয় জানি 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে, যার মধ্যে 15% ভ্যাট রয়েছে। তাহলে এটা বিক্রয় ভ্যাটের জাবেদাটা আমরা লিখে নিই। বিক্রয় ভ্যাটের জাবেদা আমরা বিক্রয় করলে কি পাই? নগদ টাকা পাই। তাহলে নগদান আমরা এই 1 নম্বরে সলিউশন দিচ্ছি। নগদান হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। নিশ্চয়ই তোমরা জানো যে বিক্রয় করলে আমরা নগদ টাকা পাবো, আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হয়েছে কি কারণে আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছি যে আমরা বিক্রয় করলে ভ্যাটের টাকা আমাদের কাছে রেখে দিই। ভ্যাটের টাকা কার কাছে রেখে দিই? আমাদের নিজেদের কাছে রেখে দিই। ভ্যাটের টাকা আমরা নিজেদের কাছে রেখে দিই। আসলে এই টাকাটা আমার না, এই টাকা কার? এই টাকা সরকারের। এই টাকাটা আসলে মূলত সরকারি ফান্ড। সুতরাং আমাদের এই বিষয়টা বিবেচনায় রাখতে হবে যে ফান্ডগুলো আমাদের বিক্রয় করলে যে ভ্যাটটা আমরা আদায় করি, এই ভ্যাটের টাকাটা সরকারি। সুতরাং ভ্যাট চলতি হিসাব ক্রেডিট ব্যালেন্স হবে বিক্রয়িত ক্রেডিট, এটা আমরা জানি। এইভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। ভ্যাটের টাকা বসাবো কিভাবে? বিষয় তো এটাই, জানার বিষয়টা আমাদের এইটাই। তাহলে আমরা নিশ্চয় করে একটু বিষয়টায় আসি যে ভ্যাট চলতি হিসাবের যে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়েছে, আমাদের কত টাকা হয়েছে এটা বের করব কিভাবে? বলা আছে যে 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে, যার মধ্যে 15% ভ্যাট রয়েছে। তো যার মধ্যে ভ্যাট যদি থাকে, মধ্যে থাকলে আমাদের সূত্র কি প্রয়োগ হয় তোমরা নিশ্চয় জানো, 3/23। তাহলে 20,000-এর মধ্যে ভ্যাটটা রয়েছে, আমরা তাহলে ভ্যাটটা বের করে নেব ইন্টু 3/23 এইভাবে। আর যদি এর ভিতরে ভ্যাট না থাকে তাহলে আমার বের করার নিয়ম ছিল কি 20,000 ইন্টু
15%, তাহলে ডাইরেক্ট ভ্যাটটা বের হয়। এই অঙ্ক তা বলে না, এই অঙ্কের মধ্যে আছে, সুতরাং 3/23 দিয়ে আমার হবে। 3/23 কী করে এসছে তোমরা জানো, 15%-এর এখানে ছিল কি অল্টারনেটিভ 15, আর এখানে 115, 15 সাথে 100 সাথে 15 যোগ করে এইভাবে কাটাকাটি করলে 3/23 এসেছিল। এটা আমরা এক ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে একটু স্মরণ করিয়ে দিলাম। তাহলে জাস্ট আমার এই টাকাটা ক্যালকুলেশন করলে আমরা ভ্যাটের টাকা পেয়ে যাব। আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমার কি আসে। এখানে নিশ্চয় করে তোমাদের 20,000 ইন্টু 3, দেখো 20,000 ইন্টু 3%, 20,000 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 দাও ডিভাইডেড বাই 23, তাহলে 2609 টাকা আসে। 2609 টাকা আসে, 2609 টাকা আসে। তাহলে আমরা ভ্যাটের টাকা পেয়ে গেছি, তোমরা নিশ্চয় করে জানো। ভ্যাটের টাকা আমরা মোট টাকা ছিল 20,000, মোট টাকা ছিল কত 20,000, তার মধ্যে ভ্যাটের টাকা কত ছিল 2609 টাকা। তাহলে এটা ভ্যাট প্লাস বিক্রয় দুটো মিলে এর মধ্যে টাকাটা আছে। তাহলে ওর মধ্যে থেকে আমরা কি করলাম 2609 টাকাটা আমরা বের করে নিলাম। তাহলে নিশ্চয় করে এখানে আমরা 2609 টাকা দিয়ে দিলাম। আর নগদ আমরা কত পাবো, বিক্রয়ের টাকাটা বসাই নি। বিক্রয়ের টাকা আমরা কিভাবে বের করব একটু বলো দেখি। 20,000 এর মধ্যে থেকে ভ্যাটের টাকা আমরা বের করেছি 2609 টাকা, মাইনাস করলে বিক্রয়ের টাকা পাবো। কারণ ভ্যাটের টাকা এবং বিক্রয়ের টাকা মিলেই 20,000। আমরা তো ভ্যাটের টাকাকে আলাদা করছি, আলাদা করলে আমরা এইভাবে পেয়ে যাব। তাহলে এখানে দেখো 20,000 মাইনাস হলো 2609, তাহলে 17,391 টাকা। 17,391 টাকা আমরা এই টাকাটা বিক্রয়ের টাকা পেয়েছি 17,391। তাহলে এটা আমরা 17,391 টাকা, এই দুইটা মিলেই আমরা নগদ গ্রহণ করেছি 20,000 টাকা। এই দুটো মিলে আমরা নগদ গ্রহণ করেছি 20,000 টাকা। এইভাবে মূলত আমরা ভ্যাটটাকে পৃথক করে নিলাম। তোমরা একটু ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝে নাও বিষয়টা। ভালো করে খেয়াল করো এবং বুঝে নাও যে এখানে আমাদের মোট টাকা ছিল 20,000, এর মধ্যে ভ্যাটের টাকাও আছে এবং বিক্রয়ের টাকাও আছে। কিন্তু ভ্যাটের টাকাটা আমরা কিভাবে বের করে নিলাম, সূত্র প্রয়োগ করেছি। 20,000 3/23 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে নিশ্চয় করে ভ্যাটের টাকাটা আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা করতে হলে কিভাবে করব, 20,000-এর মধ্যে ভ্যাট প্লাস বিক্রয় দুটো টাকায় আছে। ভ্যাটের টাকা সরকারি টাকাও আছে, আমার বিক্রয়ের টাকাও আছে, দুটো মিলে আমার টাকা আছে 20,000। ভ্যাটের টাকাটা বের করে নিলাম 2609 টাকা। তাহলে এর মধ্যে থেকে যদি আমরা ভ্যাটটা বাদ দিই নিশ্চয় করে বিক্রয়ের টাকা পাবো। এটা হলো বিক্রয়ের টাকা, হ্যাঁ 91। এটা হলো বিক্রয়ের টাকা আমরা পেয়েছি, আর এটা কি ভ্যাটের টাকা আমরা পেয়েছি। আর এই দুটা, এটা প্লাস হলো এটা মিলেই তো আমার এই 20,000, ঠিক আছে, এইভাবে আর কি। তাহলে এখন সূত্রে বসাই দিই। আমরা বিক্রয় করলে আমরা কি পাই, নগদ টাকা পাই। নগদ টাকাটা কোন কোন খাত থেকে পেলাম সুন্দর করে বুঝো। ভ্যাট চলতি হিসাবের আমার ভ্যাটের টাকাটা বসিয়ে দিলাম এবং বিক্রয়ের টাকা বিক্রয় বসাই দিলাম, বিক্রয়ের টাকা বিক্রয় বসিয়ে দিলাম, ভ্যাটের টাকা ভ্যাটে বসিয়ে দিলাম। দুইটা মিলে আমার কাছে ফান্ড জমলো 20,000। এই হলো ফাংশন। তোমরা নিশ্চয় করে বুঝেছ। না বুঝতে পারলে আমাকে কমেন্টে একটু জানিয়ে দিবা, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। না যদি বুঝতে পারো তাহলে আমাদেরকে একটু জানিয়ে দিবে, তাহলে আমাদের বোঝাতে একটু সুবিধা
হবে। তাহলে তোমরা অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তাহলে দেখো কোনো সমস্যা আছে কি না, আমাকে যদি বুঝাতে হয় বলবে তোমরা, তাহলে আমি বুঝিয়ে দেব। এরপরে দরকার হলে পরে আমাকে জানিয়ে দেও, আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। প্রয়োজন হলে তো আলোচনা করতেই হবে, এটাই স্বাভাবিক, আলোচনা করব, অসুবিধা নেই। তো এরপরে আসি, আমাদের প্রথমটা আমরা শেষ করেছি, অর্থাৎ 1 নম্বরটা আমরা শেষ করেছি। উদ্দীপক ছিল 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করে যার মধ্যে ভ্যাট 15% রয়েছে, এটা আমরা শেষ করলাম। এরপর 2 নম্বর উদ্দীপকে আমরা দেখি যে কি বলা আছে, বলছে 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে যার উপরে 15% হারে ভ্যাট আদায় করা হলো এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটার সাথে কি পার্থক্য, এটা বলা আছে যে এটার মধ্যে ভ্যাট আছে, 20,000-এর মধ্যে ভ্যাট আছে, আর এখানে 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে যার উপরে 15% ভ্যাট আদায় করা হলো, এর মধ্যে ভ্যাট নাই। 15% হারে এই 20,000 টাকার মধ্যে ভ্যাট নেই। তাহলে আমরা আগে জাবেদাটা করব এই পর্যন্ত। 20,000 টাকা পণ্য নগদে বিক্রয় করা হয়েছে যার উপরে 15% হারে ভ্যাট আদায় করা হলো, এ পর্যন্ত। এরপরে এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হলো, এটা আমরা পরে করব। আগে এতটুকু অংশ আমরা জাবেদাটা করে নিই। প্রথম অংশ আমরা এই পর্যন্ত জাবেদা করছি, ভালো করে খেয়াল করো। 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে যার উপরে 15% হারে ভ্যাট আদায় করা হলো। তাহলে এখানে নিশ্চয় করে তোমরা একটু বুঝবে যে আগেরটার মধ্যে আমার ভ্যাট অন্তর্ভুক্ত ছিল, আগেরটার মধ্যে কি ছিল, ভ্যাট অন্তর্ভুক্ত ছিল, আর পরেরটার মধ্যে কি ভ্যাট অন্তর্ভুক্ত নেই। তাহলে আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে নিলে ভালো হবে তোমাদের। আমি একটু শেয়ার দিয়ে নিতেছি। দেখো যে এইখানে তোমরা একটু স্মরণ করো, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমি সাথে সাথে তোমাদেরকে বলে দিচ্ছি। 1 মিনিট লাইনে থাকো তোমরা। এইখানে দেখো যে বিষয়টা তোমরা দেখো দুটার মধ্যে পার্থক্য করতে পারো কি না। দুটার মধ্যে যদি পার্থক্য করতে পারো তো অনেক ভালো। দুটা বিষয়ের মধ্যে তোমরা পার্থক্য করতে পারো কি না একটু দেখো। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো যে আমার বিষয়টা কি দাঁড়িয়েছে। আমরা বলেছি যে এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নেই। তাহলে আমরা সলিউশন দিচ্ছিলাম কোন পর্যন্ত, 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে যার উপরে 15% হারে ভ্যাট আদায় করা হলো। তাহলে বিক্রয় ভ্যাট নিশ্চয় করে আমরা জানি ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট ব্যালেন্স এবং চলতি দায়। আমরা আগে জাবেদাটা লিখে নিই। এখানে নিশ্চয় জানি আমরা নগদান বিক্রয় করলে আমরা কি পাই, টাকা পাই, অর্থাৎ চলতি সম্পদ। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট।
আমরা সূত্রটা বসাইলাম, মানে জাবেদাটা লিখলাম, তাহলে টাকাটা এবার কিভাবে আসবে আমি একটু বুঝিয়ে দিই। সেটা হলো যে আমরা নিশ্চয় জানি যে 20,000 টাকার মধ্যে অর্থাৎ ভ্যাট অন্তর্ভুক্ত নেই। তাহলে এটা কিভাবে হবে? 20,000 ইন্টু 15%। তাহলে এখানে কাটলে আমরা কত টাকা আসবে? এখানে টাকাটা আসবে নিশ্চয় করে আমরা দেখব যে কাটলে আসবে আমাদের মাত্র 3,000 টাকা আসবে। 3,000 টাকা আসবে। তাহলে আমরা এখন একটু বসিয়ে দিই যে আমার মোট বিক্রয় করলাম কত টাকার? 20,000 টাকা, যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে এটা আমরা আগে করেছিলাম। এখন যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নাই, তাহলে ভ্যাটের টাকাটা আমরা কিভাবে? ডিরেক্ট সূত্র 15% করলেই ভ্যাট কাটলে ডিরেক্ট টাকাটা চলে আসবে। কত টাকা? 3,000 টাকা। তাহলে আমরা এই টাকাটা আমরা ভ্যাট চলতি হিসাবে 3,000 পেয়ে গেলাম, 3,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো বিক্রয়ের কত টাকা। বিক্রয় করেছিলাম 20,000। আমি একটু পার্থক্য দেখিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আর ভ্যাটের টাকা পেলাম 3,000, বিক্রয়ের টাকা পেলাম 20,000, আর সব মিলে আমি নগদ আদায় করলাম কত? 23,000 টাকা। এই হলো আমার বিবেচ্য বোঝার বিষয়। আর আগেরটা আমরা কিভাবে করেছিলাম পার্থক্যটা একটু দেখিয়ে দিই। আগেরটা করেছিলাম এইভাবে 20,000 গুণন 3/23। সেক্ষেত্রে আমাদের বের হয়েছিল একটু ভিন্ন টাকা, অর্থাৎ আমরা জানি যে এখানে 17,391 টাকা আমরা পেয়েছিলাম বিক্রয়ের। আর ভ্যাটের টাকা পেয়েছিলাম কত টাকা? ভ্যাটের টাকা পেয়েছিলাম 2,609 টাকা। ভ্যাটের টাকা পেয়েছিলাম 2,609 টাকা। হ্যাঁ, তো এই 2,609 টাকা আমার ভ্যাটের টাকা ছিল। আর এর মধ্যে টাকাটা কি ছিল? ভ্যাট প্লাস বিক্রয়ের টাকা। আমরা এইটা বের করলাম মাইনাস করে। 20,000 মাইনাস হলো 2,609 টাকা, তাহলে 17,391 টাকা আমরা আগে পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা ছিল এক নম্বর আলোচনায় এই পর্যন্ত। এখনকার আলোচনাটা খুব সহজ। এটার মধ্যে ভ্যাট ছিল তাই এত সমস্যা ছিল, ভ্যাটটাকে এইভাবে বের করে নিতে হয়েছিল এবং বিক্রয়ের টাকাটাকে আলাদা এইভাবে বের করতে নিয়ে হয়েছিল। এখন কিন্তু তা নয়। এখনটা যেহেতু এই 20,000-এর মধ্যে ভ্যাট নেই, সুতরাং ডিরেক্ট কাটলে আমার ভ্যাট টাকাটা এসছে। ভ্যাট টাকাটা বসালাম আর বিক্রয়ের টাকাও বসিয়ে দিলাম, দুইটা মিলে আমার কাছে টাকা চলে আসলো 23,000। আমরা নিশ্চয়ই করে জানি ভ্যাট চলতি হিসাব টাকাটা আমার কাছে চলতি দায়, কারণ আমি যে বিক্রয় করলাম, বিক্রয়ের টাকা এবং ভ্যাটের টাকা দুটাই আমার টাকা এবং সরকারের টাকা দুটাই আমার পকেটে রেখেছি, অর্থাৎ আমার কোম্পানিতে রেখে দিয়েছি। সরকারের টাকা যতক্ষণ আমার পকেটে রাখবো, অর্থাৎ কোম্পানির ফান্ডে রাখবো, ততক্ষণ এটা চলতি দায়ী থাকবে। এই হলো আমার এই পর্যন্ত। এখন আমার পরবর্তী আলোচনা আছে এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হলো, তাহলে এই জায়গায় আমার কথা যে আমার ভ্যাটের টাকা আমার কাছে আছে এবং বছর শেষ হয়ে গেছে, এখন আমি সরকারের কাছে টাকা জমা দেব, এটা আমার চলতি দায়। তাহলে চলতি দায়টাকে যদি আমি রিডিউস করি, অর্থাৎ নিশ্চয়ই করে এটাকে আমরা এভাবে রিডিউস করতে পারি যে চলতি দায়ের টাকা যখনই আমি সরকারি খাতে জমা দিয়ে দেব, তখন আমার কাছে সরকার আর চাইতে পারবে না। যখন আমার কাছে চাইতে পারবে না, তখন তো আমার দায়ও থাকবে না। তাহলে এটাকে আমরা তো টাকা ডিরেক্ট জমা দেই, তাই না? ডিরেক্ট জমা দেওয়ার মেথড তো এটা আমার পকেটে আর হাতে আমার জনবল শক্তির মধ্যে আছে, কিন্তু আমার খাতা কলমেও একটা প্রয়োগ দেখানো দরকার। এটা নিশ্চয়ই তোমরা জানো যে ক্রেডিট ব্যালেন্সকে কমাতে হলে
অর্থাৎ জিরো করতে হলে টোটালটাকে যদি আমরা ডেবিট করি তাহলে সেটা জিরো হয়ে যাবে। আমরা যেমন হাতে নাতে টাকাটা দিয়ে দিলাম, তখন তো এটা একটা প্রত্যক্ষ বিষয়, কিন্তু আমার খাতা কলমে তো হিসাব রাখতে হবে। সুতরাং এই হিসাবটা রাখার বিষয়টা হলো ভ্যাট চলতি হিসাবকে যখনই আমরা সরকারি কোষাগারে টাকাটা জমা দেব, তখন ভ্যাট চলতি হিসাবকে আমরা কি করব, যেহেতু ক্রেডিট আছে, আমার দায় আছে, দায়টা আমার চলে যাবে, দায়কে বিদায় করে দিতে হলে আমার ক্রেডিট ব্যালেন্সকে ডেবিট করতে হবে। তাহলে ভ্যাট চলতি হিসাব, আমরা ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। সরকারি টাকা তো আমি হাতে নাতে দিলাম, আমি একটু প্রয়োজনে ক্রেডিটও নিলাম, যে হ্যাঁ আমি দিয়ে দিলাম, ভ্যাট দিলাম, তাই তো। তো হাতে দেওয়া মানে তো নগদ, চেকে দেওয়া মানে ব্যাংক। যাক, এটা বিষয় না, বিষয়টা তোমরা ভালো করে বুঝো যে আমরা কত টাকা দিলাম। আমরা টাকা দিলাম হলো 3000 টাকা। তাহলে 3000 টাকাকে আমরা কি করব, নিশ্চয় করে ক্রেডিট ব্যালেন্স আছে ডেবিট করে দেব। আর টাকাটা কিসে দিলাম, নগদে দিয়ে দিলাম। নগদ আমার চলতি সম্পদ, চলতি সম্পদ কমে গেল, সুতরাং সম্পদের ব্যালেন্স ছিল ডেবিট, এখন ক্রেডিট হবে, এটাই স্বাভাবিক। এইভাবে আমরা এই পরবর্তী অংশটুকু সলিউশন দিতে পারি। কিভাবে, যে সরকারি কোষাগারে জমা দেওয়া হলো, যখনই দিলাম আমার জাবেদা, পরবর্তী জাবেদাটা এইভাবে হবে। তাহলে এই প্রশ্নের, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের জাবেদার অংশ প্রথম এইটা, আর দ্বিতীয় অংশ এইটা, অর্থাৎ 2টা জাবেদার মধ্যে দিয়ে দ্বিতীয় 2 নম্বর প্রশ্নের সলিউশন হবে। এইভাবে মূলত আমরা ভ্যাটের আলোচনাটাকে শেষ করতে পারি। তো যা হোক, এখন যে বিষয়টা আসছে, আমি খুব বেশি কিছু বাড়াতে চাই না। আমরা ভ্যাট সংক্রান্ত, অর্থাৎ বিক্রয় ভ্যাটটাকে আমরা ক্লিয়ার করেছি। তোমরা ভিডিওটা দেখবে, যারা এখন তো তোমাদের চলে হলো পরীক্ষা চলে, বিধায় পরীক্ষার প্রশ্ন তোমরা হাতে পেয়ে গেছো, বিধায় তোমাদের লাইনে আমি পাচ্ছি না, এটা স্বাভাবিক। তোমরা স্টুডেন্ট, তোমরা এতটুকু ফাঁকি দিবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকভাবে আমি ধরছি না। তো আমরা প্রয়োজনে তোমাদের প্রয়োজনের তাগিদে তোমরা যদি নক করো, এই বিষয়গুলো নিয়ে আমি আবারও আলোচনায় আসতে পারি। তো আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, এটাই আর কি।